আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27 ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে। আজ বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতিতে ওই টাকা জব্দ করা হয়। সেই টাকা আদালতে দাখিল করা হবে বলেও জানান তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়। জব্দ তালিকা মূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে টাকা জমা দেয়। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে দেশের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহ্বানও জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর পায়তারা করছে। মেজবাহ হাসানের রিপোর্ট। পবিত্র রমজানের প্রথম দিনেই দেশের আলেম, উলামা মাশায়েখ ও এতিমদের সাথে ইফতারের আয়োজন করে বিএনপি। রমজান আপনাদের জন্য শুভ হোক। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়তে এগিয়ে আসতে হবে ওলামা মাশায়েখদের। সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। ইফতার মাহফিলে বিএনপি নেতারা বলেন, জাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে একটি মহল। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থার আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পায় সেজন্য তৎপর অনেকেই। এখন অনেকেই বলে যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই। যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কৌশল প্রণয়ন করা হচ্ছে। সেটা থেকে যেন আমরা বিরত থাকি। অবিলম্বে নির্বাচনের আয়োজনের তাগিদ দেন বিএনপি নেতারা। সেই জন্য আমরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আচরণবিধি না মানলে রাজনৈতিক দলগুলোকে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় কথা বলেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে কারো ওপর দায় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 2019 সাল থেকে মার্চে দেশের ভোটার তালিকা প্রকাশ করে আসছে কমিশন। এরই অংশ হিসেবে দেশের মোট ভোটার সংখ্যা প্রকাশ করা হলো। মোট 12,37,00,000 ভোটারের মধ্যে পুরুষদের সংখ্যা 6,33,00,000 এবং নারী ভোটার সংখ্যা 6,03,00,000। অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোটি মানুষের আস্থার প্রতিদান দিতে নিরপেক্ষ ভোটের আয়োজনে তারা অঙ্গীকারাবদ্ধ। তবে এক্ষেত্রে দলগুলোরও দায় থাকে। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন।
ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন, আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন। পরে দুজন কমিশনার বলেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। আমরা খোলা মাঠে আয়োজন করব এবং এই সংস্কারটা আমি করতে চাই। সবাই সংস্কার করবে, আমরা কেন করব না? গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটেড হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। কমিশনার আনোয়ারুল ইসলাম সতর্ক করে বলেন, শুধু কারো উপর দায় দিয়ে খারাপ নির্বাচন অনুষ্ঠানের দায় থেকে মুক্ত হওয়া যাবে না। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি মনে করি এর কোনো দায় বা নির্বাচন কমিশন। জুনে ভোটার তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2024 সালের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দেয় হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ঢাকার বিশেষ আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। আওয়ামী শাসনামলের বর্বরতা নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পুলিশি বর্বরতার ডকুমেন্টস নথিভুক্ত করার উপর জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস এবং বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন সহ বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতার নথিভুক্ত করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় ধন্যবাদ জানান জাতিসংঘকে। গুয়েন লুইস বলেন, বাংলাদেশের জনগণকে এ বিষয়ে সক্ষমতা বাড়াতে সহায়তা করতে তারা প্রস্তুত। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে 2 সপ্তাহের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে 6 উপদেষ্টার বৈঠক শেষে এ কথা তিনি জানান। 6টা সংস্কার কমিশন থেকে আশু করণীয় কি কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশু করণীয়গুলা কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা কয়েকজন সিনিয়র উপদেষ্টাকে নিয়ে আমরা বসেছিলাম। আমরা প্রস্তাব করব, ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে, তারপর এটা দরকার হলে আপনাদের জানাবো। তখন আমি সুনির্দিষ্ট কিছু বলবো না। আমাদের আশু করণীয় 2টা পর্যায়ে আমরা এখানে আলোচনা করার পরে আমরা উপদেষ্টা পরিষদে প্লেস করব, সেখানে আলাপ আলোচনার পর আপনাদের প্রতিটা জিনিস জানিয়ে দেওয়া হবে, কথা দিচ্ছি। সেটা কতদিন লাগবে স্যার? 2 উইকস, খুব বেশি হলে 2 উইকস। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল, তবে তেমনটি হয়নি। তারপরও যে হামলার ঘটনা ঘটেছে তার 90 ভাগই রাজনৈতিক। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের 1 ভাগ সংঘাত সমর্থন করে না। শেখ হাসিনা সরকারের সময়ের সম্পর্কে শফিকুর রহমান বলেন, তখন সমাজের মন্দ লোকেরা ঘুরে বেরিয়েছে আর আলেম ওলামারা জেলে থেকেছে। দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। চোর, বাটপার, লুটেরা
তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। যা হতে পারত আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99% কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য থেকে ব্যর্থতার পাল্লা ভারী মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তাদের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়। পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই উল্লেখ করে বর্ষিয়ান এই রাজনীতিবিদ জানান, এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে অপাংক্তেয়। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। নজরানা চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। সমর্থন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রায় 7 মাসে সরকারের ব্যর্থতার পাল্লাই ভারী মন্তব্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। কতখানি সফল মনে করি সরকারকে পার্সেন্টেজ ওয়াইজ, তা আমি বলেছিলাম 40% হবে ম্যাক্সিমাম, 60% ফেইলিয়ার। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন নিজের রাজনৈতিক জীবন, বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সামনের জাতীয় নির্বাচন, নিজ নির্বাচনী এলাকা এবং পতিত আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ নিয়েও। অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন করতে গিয়ে মান্না বলেন, যারা প্রাত্যহিক কাজই ঠিকমতো করতে পারছে না, তারা বড় কাজ কিভাবে করবে? জিনিসের দাম বাড়ছে, ওনার কোনো কনসার্ন নাই। মানুষের চাকরি নেই, উনি কিছু করছেন না। ল অ্যান্ড অর্ডার এত খারাপ হয়ে গেছে, যদি দেখতাম যে ডক্টর ইউনূস ডিসকোর্সে আছেন কন্টিনিউয়াসলি, যেই ব্যাপারেই বিতর্ক বা কিছু হচ্ছে উনি এর সাথে কথা বলছেন, করতে করতে একটা জায়গায় আসছেন, উনি তো সাইলেন্ট। আমার প্রাত্যহিক জীবনেই মানে স্বচ্ছ হলো না, আরামপ্রদ হলো না, আপনি কিছুই করলেন না, বড় জিনিস আপনি কোত্থেকে করবেন? সরকারের ব্যর্থতা সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে ইলেকশন করবার কোনো তৎপরতা দেখি না। আপনি যে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছেন, তার জন্য আপনি কিছুই করেন নাই। যেই পার্টির ভোট কেন্দ্রে শক্তি বেশি থাকবে ওই ডমিনেট করবে, বাকিরা কিচ্ছু করতে পারবে না। পুলিশ বসে থাকবে। 6 মাস কি কম সময় নাকি? কি করেছেন বলেন? পুলিশের ব্যাপারে মিনিমাম কিছু করেছেন যে আমি এরকম দেখছি না। শেষ পর্যন্ত ওই থোড়বড়ি খাড়াবড়ি তোর যা আছে ওই দিয়েই করতে চাইবে। নবগঠিত রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নতুন রাজনৈতিক দল আসলে রাজনীতির চর্চা বাড়ে, তবে রাজনীতির নামে কুচর্চা করার বিষয়েও সতর্ক করেন তিনি। রাজনীতির চর্চা যত বাড়বে তত ঠিক, কিন্তু সেই চর্চাটা যদি কুচর্চা হয় তখন কি হবে? ক্ষমতায় যাওয়ার পরে অ্যাজ এ কমিউনিটি ছাত্ররা রাজনীতি করছে, তারা মাঠে যখন যাবে তখন বাস্তবতা বুঝবে এবং এই বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করেই তাদেরকে রাজনীতি করতে হবে। তারা রাজনীতি করবে কিন্তু ছাত্র রাজনীতি বিরোধিতা করবে, তা তো হবে না। পতিত আওয়ামী লীগের সহসা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন মান্না। একই সাথে আগামী নির্বাচনে তাদেরকে অংশ নিতে দেওয়ার বিপক্ষেও মত দেন তিনি। আমি ওদের ঘুরে আসতে পারবারই সম্ভাবনা দেখি না। ম্যাটেরিয়ালি এমন কিছু করতে হবে যেটা মানুষ একটু থমকে দাঁড়িয়ে মনে করে, আচ্ছা দেখি তো তারা কি করে। মানুষ তাদের দিকে দৃষ্টি দিতেই রাজি না। সেন্টিমেন্ট মানুষের মধ্যে আছে, তারা ইনক্লুসিভ পদ্ধতিতে তাদেরকে আনা যাবে মনে করি না। মানে যদি গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাও দেওয়া হয়, তাদের প্রার্থীরা মানুষের কাছে আসতে পারবে না। মানুষের বিক্ষোভ এরকমই থাকবে। আপনাদের অবস্থানটা কি? তাদের কি নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত? ব্যক্তিগতভাবে দলগতভাবে মনে করি না, এটা বিশৃঙ্খলা বাড়াবে। রাজনীতিতে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্যই তিনি সারা জীবন কাজ করেছেন উল্লেখ করে ডাকসুর পরপর দুবারের নির্বাচিত ভিপি মাহমুদুর রহমান মান্না রাজনীতিতে গঠনমূলক বিরোধিতা থাকবে এবং সেটাই গণতন্ত্রের সৌন্দর্য বলেও মন্তব্য করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীবাসীর অন্যতম পছন্দ চকবাজারের ইফতার। প্রথম রোজায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ এসেছে চকবাজারে ইফতারি কিনতে। প্রজন্মের পর প্রজন্ম এখানে ইফতারির পসরা সাজিয়ে বসা বিক্রেতারা এবারও মুখরোচক সব খাবার নিয়ে বসেছেন। ভেজালমুক্ত খাবার বিক্রির আশ্বাস বিক্রেতাদের। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চিরচেনা সেই চকবাজার। রমজানের প্রথম দিন দুপুরের পর থেকেই এখানে বসতে শুরু হয় অস্থায়ী খাবারের দোকান।
সময়ের সাথে সাথে মানুষের জটলা বাড়ে। ইফতার সামগ্রীর এত আয়োজন নতুনত্ব আর কোথাও বোধহয় নেই। পুরানো ঢাকা ছাড়াও যানজট উপেক্ষা করে দূর দূরান্ত থেকেও আসেন ক্রেতারা। সিলেট থেকে আসি, এই চকবাজারের ইফতারের অনেক সুনাম শুনছি, ওইটা দেখার জন্য এবং ওইখান থেকে ইফতারের জন্য কিছু সামগ্রী নেওয়ার জন্য। বরাবরই খুবই ঐতিহ্যবাহী এই যে পুরান ঢাকা চকবাজারের খাবার। আমরা ফ্যামিলি নিয়ে প্রত্যেক বছরই আসি, আজকে প্রথম রোজা, সবকিছু টাটকা পাওয়া যাবে এই উদ্দেশ্যে আসছি। কোয়েল পাখি, তারপর মনে করেন টিকা, শিক কাবাব, তারপর ওই যে পারাটা, এইগুলো নিতে আসছি। প্রথম দিনেই ক্রেতাদের যে সাড়া পেয়েছেন তাতে বড় পরিসরে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সামনে আরো একদিনের মধ্যে আরো ভালো কোনো কিছু দেওয়ার, রোজদারদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। এর মধ্যে জালি কাবাব আছে, টিকা কাবাব আছে, সুতি কাবাব আছে, কোয়েল পাখি আছে, তারপর মুরগি শাসলিট, গরু শাসলিট, হাঁস আছে। সেটা আমরা 78 বছর ধরে বাপদাদারা করেছো। বাপদাদার মুখে শুনছি তাদের আগে থেকে নাকি বিক্রি করতেছে, তাদের বাপদাদারা বিক্রি করছে। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব স্পষ্ট এখানেও। প্রতিটি ইফতার আইটেমের দাম আগের চেয়ে বেশ চড়া। পুরানো অনেক দোকানে দাম খুব বেশি না বাড়লেও কমিয়েছেন পরিমাণ। চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারি শুধু রাজধানীতেই নয়, সারা দেশে এর ব্যাপক সুনাম রয়েছে। তাই ঐতিহ্য ঠিক রাখতে স্বাদ ও গুণগত মান ঠিক রাখার আহ্বান ভোজন রসিকদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর প্রথম দিনেও কমেনি বেগুন, শসা সহ লেবুর দাম। চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ করেই এই 3 পণ্যের দাম পৌঁছেছে শতকের ঘরে। অন্যদিকে পর্যাপ্ত আমদানির পরও সরবরাহ ঘাটতির কারণে সয়াবিন তেলের সংকট কাটছে না। এছাড়া বাড়তি দামেই মাছ ও মাংস কিনতে হচ্ছে ভোক্তাদের। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, খেজুর, চিনি সহ আলু ও পেঁয়াজের দাম। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। সরকারি হিসাব অনুযায়ী রমজানে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ মেট্রিক টন। তার বিপরীতে 3,89,000 মেট্রিক টন সয়াবিন তেল আমদানি হলেও বাজারে সরবরাহ ঘাটতির কারণে সংকট কাটছে না। কোম্পানি গোডাউনে সিন্ডিকেট করে রাখা দিয়া মার্কেটে খুচরা বাজার মাল ছাড়তেছে না। আবার দোকান খালি, এখন আবার তেল দিচ্ছে না, পাইতেছি না। ওরা 1 মাসের উপরে তেল দিতে আছে না। 5 লিটার যেটার দাম বর্তমানে এই বাজারে বিক্রি হইতাছে 900-850 টাকা, কিন্তু মৌলভীবাজার আলারা বিক্রি করতেছে 950 টাকা। তবে ভোজ্য তেল নিয়ে অস্বস্তি থাকলেও ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম স্থিতিশীল রয়েছে। অন্যান্য বছর তো সবসময় রমজান আসলে আমাদের 10-20 টাকা পার কিলোতে দাম বাড়তো, এবার সব কিছুতে 10-20 টাকা করে কমছে। মার্কেট এবার স্থিতিশীল আছে। এদিকে রমজান শুরুর আগেই বেড়ে যাওয়া বেগুন, শসা ও লেবু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আকার ভেদে লেবুর হালি 80 থেকে 100 টাকা, শসা 100 থেকে 120 এবং বেগুন 100 থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মনে করেন একটু বেশি দাম দিয়ে আনি, বেশি দাম দিয়ে বিক্রি। মাল শর্ট সেই আর বাজার বেশি, আমগো বেশি এনে বিক্রি করতে হইলো। এছাড়া ব্রয়লার 210 ও দেশি মুরগির দাম 650 টাকা। তবে মাছের ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় কেজিতে 100 টাকা পর্যন্ত বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। মাছ তো সংকট, মাছের আমদানি কম, ক্রেতাদের চাহিদা বেশি, যার কারণে মাল আমদানি কম হওয়ার কারণে মাছের দামটা একটু বাড়তি। বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। কাজকি মাছ 500 এই কিনলাম, হয়তো আগের থেকে একটু বেশি আর কি। প্রথম একটু কম বেশি মনে হচ্ছে, হয়তো 2-3 রোজা আসলে কমে যাবে আশা করি, তবে আগের তুলনায় অনেক ভালো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে তিনি কথা বলেন। গেল বছরের তুলনায় এবার বাজার স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, যাতে অস্থির না হয় সেদিকে নজর রাখছে সরকার। এ সময় রমজানে জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি। রমজান মাসে 2 নারীর প্রকাশ্যে ধূমপান ইস্যুতে তিনি বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো। সবাইকে সংযত থাকার আহ্বান জানান। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান উপদেষ্টা। জিনিসপত্রের দাম না বাড়ায়, আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা
তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়। গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে, এটাও আপনাকে বলতে হবে। রাজধানী ঢাকা সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একাধিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি, চেকপোস্ট ও অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো সহ 15টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ প্রবণ স্থানগুলোতে যৌথ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। ঢাকা শহরের আশেপাশে বিশেষ করে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো সর্বোচ্চ রেমিটেন্স এলো ফেব্রুয়ারিতে। এ সময় রেমিটেন্স এসেছে $252 কোটি 80 লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে $50 কোটি 60 লাখ অর্থাৎ 25% বেশি। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে সর্বমোট $1,849 কোটি রেমিটেন্স এসেছে, যা আগের বছর একই সময়ের চেয়ে 23.8% বেশি। এদিকে 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছিল $1,493 কোটি 50 লাখ। সেই হিসেবে এই সময়ে আগের চেয়ে $355 কোটি 50 লাখ বেশি রেমিটেন্স এসেছে। সম্প্রতি হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের প্রবণতা কমে যাওয়া রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5%-এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক শ্রমিকরা। দাবি আদায়ে সন্ধ্যা 7টা থেকে সড়কের উলাইল স্ট্যান্ডে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। টানা 3 ঘন্টার অবরোধে দুর্ভোগের কবলে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম। তিনি জানান, বকেয়া বেতনের দাবিতে স্থানীয় প্রতীক গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে নেমে এলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেবার অনুরোধ জানালেও তাতে তারা সায় দেয়নি। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে ফের চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতরা লুট করেছে অন্তত 25 যাত্রীর মুঠোফোন, মানিব্যাগ সহ মূল্যবান জিনিস। রোববার বেলা 2টার দিকে পুলিশ টাউনের অদূরে ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানান, রাজধানী পরিবহনের বাসটি ব্যাংক টাউন এলাকার সেতু অতিক্রমের পর 2 জন যাত্রী নামার জন্য বাসটি থামাতে বলেন। তবে তারা বাস থেকে না নামলেও আরও 4 জন চাপাতি সহ বাসে ওঠেন। এ সময় তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। গত 14 ফেব্রুয়ারি একই এলাকায় একটি বাসে যাত্রী ওঠানোর সময় কয়েকজন ছিনতাইকারী যাত্রীদের অস্ত্র দিয়ে আঘাত করে মুঠোফোন, মানিব্যাগ সহ মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। স্বাধীনতা পুরস্কার 2025-এর জন্য প্রাথমিকভাবে নামের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং দ্রুতই উপদেষ্টা পরিষদের সভায় তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর আগের মতো প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই পুরস্কার পাবেন না বলে সকালে সচিবালয়ে জানিয়েছেন আইন উপদেষ্টা। জীবনব্যাপী যে অবদান, সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। কিন্তু এই
না, এটা চূড়ান্ত হয়নি, এটা সুপারিশ, এটা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা এই পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন। অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং কোস্ট গার্ডের যৌথ আয়োজনে শুরু হলো ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ কোর্স। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক রিয়াল অ্যালবিনাল জিয়াউল হক। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের তদন্ত দক্ষতা আরও বাড়বে বলে জানান। কর্মকর্তাদের মান উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কোস্টগার্ড ছাড়াও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও কাস্টমস হতে মোট 12 জন কর্মকর্তা অংশ নিয়েছেন। বৈচিত্র্যপূর্ণ ও সুস্বাদু ইফতারের সমাহার নিয়ে এবারে রমজান শুরু করেছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ইফতার ও সেহরিতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী দেশি বিদেশি মিলিয়ে প্রায় 30 রকমের বিরিয়ানি আনা হয়েছে। সন্ধ্যা ইফতারের আয়োজন শেষে কথা জানান হোটেলটির মার্কেটিং ডিরেক্টর সালমান সালাউদ্দিন। জানান হোটেলের রমাদান করিম কর্নারে প্রতিদিন থাকছে ইফতার ও ডিনার বুফে। প্রতি বুফের মূল্য 9,500 টাকা। হায়দ্রাবাদ বিরিয়ানি, হারিয়ালি বিরিয়ানি, কাফসা, উজি সহ দেশি কাচ্চির সঙ্গে পাওয়া যাচ্ছে নানা ধরনের কাবাব। রয়েছে সিরিয়া, ইন্ডিয়ান ও পাকিস্তানি কাবাব। তিনি বলেন, গ্রাহকদের জন্য বাই ওয়ান গেট ওয়ান সার্ভিস চালু রয়েছে। কার্ডের মাধ্যমে 25 ব্যাংকের সাথে এই সার্ভিস পাওয়া যাবে। এছাড়াও বাই ওয়ান গেট 3-তে 9,500 টাকায় একটি বুফে ডিনারে অর্ডারে 4 জন খেতে পারবেন। পবিত্র রমজান মাসকে আরও আনন্দময় করতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন আয়োজন করেছে ইফতার কাম ডিনারের সমারোহ। এছাড়া রয়েছে র্যাফেল ড্রয়ের মাধ্যমে দেশ ও বিদেশ ঘোরার সুযোগ। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হোটেল কর্তৃপক্ষ জানান, এবার অ্যারাবিক থিমের কম্বিনেশনে সাজানো হয়েছে রেডিসন ব্লু হোটেলের ইফতার আয়োজন। উৎসব হলে রাজকীয় ইফতার ও ডিনার বুফেতে রয়েছে 8,500 টাকার প্যাকেজ। সাথে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান এবং বিভিন্ন ব্যাংক কার্ড দিয়ে বাই ওয়ান গেট 2 অফার। সাথে থাকছে আকর্ষণীয় স্টেকেশন রুম প্যাকেজ, সুস্বাদু টেকওয়ে বক্স, যেগুলোর উপর বিশেষ ডিসকাউন্ট এবং এক্সক্লুসিভ বোগো অফার রয়েছে। বাংলালিংকের এআই নির্ভর প্রোডাক্টিভিটি টুলস সমৃদ্ধ লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্য সচেতন তরুণদের জন্য রাইজ নিয়ন রান আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই রাইজ নিয়ন রান আয়োজন করা হয়। ঢাকার ফ্লোর ওয়ার্ম আপ সেশনের পর অংশগ্রহণকারীরা একটি গ্লো ইন দ্য ডার্ক ট্র্যাকের ওপর দৌড়ান, যেখানে রাইজের সক্ষমতা ও উদ্দীপনার প্রতীক হিসেবে তাদের চেহারা নিয়ন পেইন্ট দিয়ে রাঙানো ছিল। আয়োজনে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বিক্রমপুর স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফজলুর রহমান বকুল। বলেন, ফরিদাবাদ স্কুলের মেধাবী ও গরিব ছাত্রছাত্রীদের সর্বাত্মক সহযোগিতা এবং শিক্ষার মান উন্নয়নে এলাকাবাসীকে নিয়ে কাজ করবেন তিনি। ব্যবসায়ী মুজিবুর রহমান খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।